আচ্ছা, এবার আমাদের এই এসএফআই ডিওয়াইএফআই এডুয়ার অবস্থান মঞ্চে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ইব্রাহিম আলী। কমরেড সভাপতি, উপস্থিত ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব সহ কর্মী সমর্থক দরদি বন্ধু, এই এলাকার আমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এখনো পর্যন্ত এই অবস্থান মঞ্চে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুবই বেদনা হতো চিত্তে, আমরা আজকে বেদনা হতো এই দেশের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা কমরেড সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আমরা সকলে একটা শোকের আবহের মধ্যে এই অবস্থান মঞ্চে থেকে আমরা প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা গত 8ই আগস্ট এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছিলেন। সারা রাজ্যের, দেশের মিডিয়া, সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ যেভাবে শ্রদ্ধা এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করছিলেন, সেই মুহূর্তে আমাদের রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে 9ই আগস্ট একটা বিভৎস ঘটনা ঘটেছে। যে মেডিকেল কলেজে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় গণধর্ষণের শিকার হয়েছে এবং খুন হয়েছে। এ যন্ত্রণা আমরা কোথায় রাখবো? একদিকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ যখন এনআরএস মেডিকেল কলেজে বিজ্ঞানের কাজের জন্য যিনি দান করে গিয়েছিলেন আমরা তুলে দেব, সেই রকম একটা মুহূর্তে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র, যুব, মহিলা কমরেডরা সকলে আরজিকর মেডিকেল কলেজ গেটে গিয়ে পশ্চিমবাংলার পুলিশের এবং সরকারের পরিকল্পনায় কিভাবে মানুষ যাতে জানতে না পারে, তথ্য প্রমাণ লোপাট করা যায়, মানুষ যাতে বুঝতে না পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, দেশের মানুষ, পৃথিবীর মানুষ যাতে জানতে না পারে এরকম ঘটনা ঘটেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত 2টো পর্যন্ত জেগে আমার ঘুম হয়নি। যে বারে বারে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নাকি ফোন করছিলেন। আমরা জানতে চাই, যদি এতবার ফোন করেছিলেন তবে এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেন সেদিন মেডিকেল কলেজে উপস্থিত হননি? কে জবাব দেবে? পুলিশকে দিয়ে টেনে হিচড়ে আমাদের কমরেডদের সরিয়ে যত দ্রুত পারে শ্মশানে গিয়ে যাতে পুড়িয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা যায়, সব ধরনের চেষ্টা করেছে এই সরকার। এসএফআই ডিওয়াইএফআই এডুয়া সিদ্ধান্ত নিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ গেটে উল্টো দিকে অবস্থান করবে। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শেষ দেখে ছাড়বো। উল্টো দিকে অবস্থান আমরা শুরু করেছিলাম 9 থেকে 10, 11, 12 যখন প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই এডুয়া যখন গর্জন বাড়ছে, তখন 14 আগস্ট এ রাজ্যের নাগরিক সমাজ, বিশেষ করে মহিলারা, তারা রাত দখলের ডাক দেয় এবং সারা রাজ্যে লাখো লাখো মহিলারা বিভিন্ন শহরে, গ্রামে রাতে তারা প্রতিবাদে সামিল হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। এরকম প্রতিবাদ অতীতে পশ্চিমবাংলা দেখেনি, ভারতবর্ষ দেখেনি। পশ্চিমবাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে যে আমরা বিচার চাই। 14 আগস্ট এসএফআই ডিওয়াইএফআই এডুয়ার নেতৃত্বে এই শ্যামবাজারে রাতে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এত পরিকল্পনা করার পরও ক্ষান্ত হননি মমতা ব্যানার্জি তার পুলিশ। 14 আগস্ট রাত্রিবেলা তৃণমূল এমএলএর চারপাশে যারা, নেতাদের চারপাশে যারা ঘরে ঘোরাঘুরি করে গুন্ডা মস্তানরা, তাদের লেলিয়ে দিয়ে যেভাবে হসপিটাল ভাঙচুর করা হয়েছে, সেমিনার রুম ভাঙচুর করবার চেষ্টা হয়েছে,
আমাদের কমরেডদের উপর মারার চেষ্টা হয়েছে। সারা পশ্চিমবাংলার দেশের মানুষ দেখেছে। যারা প্রতিবাদী তাদেরকে লালবাজার ডেকে পাঠিয়েছে, যারা ডাক্তার তাদেরকে লালবাজার ডেকে পাঠিয়েছে। প্রতিবাদে মানুষ বেরিয়ে আসছে। এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা দেখছি, পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার একটা বিল এনেছে যে ধর্ষকের নাকি ফাঁসি হোক, তার জন্য একটা বিল এনেছে। সেখানে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য দিতে আমি হাসছিলাম যে শুভেন্দু অধিকারী একটা বিজেপির নেতা সেজে যেভাবে বিচার চাইছে, 2020 সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, ডিসেম্বর পর্যন্ত, 20 ডিসেম্বর পর্যন্ত। আমরা যেগুলো বলতাম ছাত্র যুব মহিলারা তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী কি কি বলেছেন, সরকারে আসার পর পশ্চিমবাংলা যতগুলো ধর্ষণ হয়েছে সেগুলো বিধানসভায় তিনি পাঠ করছিলেন। শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন, বিজেপির কাছে প্রশ্ন, সেদিন তৃণমূলের নেত্রীর পাশে থেকে কেন শুভেন্দু অধিকারী চুপ ছিলেন, কেন তাকে সমর্থন জানিয়েছিলেন? বলতে হবে শুভেন্দু অধিকারীকে। আমরা বলেছিলাম যে 2012-তে ফার্স্ট স্ট্রিটে যখন গণধর্ষিতার শিকার হয় আমরা প্রতিবাদে নেমেছিলাম। মুখ্যমন্ত্রী কি বলেছিল? দোকানি আর খদ্দেরের গন্ডগোল। তৎকালীন কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান পুলিশের দময়ন্তী সেন তদন্ত করে বলেছিলেন ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে তিরস্কার করে পাঠিয়ে দেওয়া হলো, দার্জিলিং এ পোস্টিং দেওয়া হলো। কামদুনি, গেদে, গাইঘাটা, খরচুনা, একের পর এক ঘটনা ঘটছে। কখনো হচ্ছে ছোট্ট ঘটনা, কখনো মমতা ব্যানার্জি রেট ঠিক করে দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, বলছেন বিবাহিত মহিলা ধর্ষিত হলে 20,000, অবিবাহিত মহিলা ধর্ষিত হলে 30,000 টাকা। কোন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন? অপরাধীদের শাস্তির কথা ঘোষণা না করে তিনি পুরস্কার দেন, অপরাধীদের ঘাট করেন। আমরা মনে করি লড়াইটা এত সোজা না। এই লড়াই আমাদের জিততে হবে, রাস্তায় থাকতে হবে, অসংখ্য মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। যে মানুষগুলোর কাছে আমরা আজও পৌঁছতে পারিনি তাদের কাছে আমাদের যেতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তার জন্য এসএফআই, ডিওএফআই লাগাতার শুধুমাত্র কলকাতা না, গ্রামে গ্রামে সব বিভিন্ন শহরে, জেলা শহরগুলোতে আমরা প্রতিবাদে প্রতিদিন রাস্তায় আছি। আমরা মনে করি এর কোনো ছাড় নেই, অপরাধীদের ছাড় নেই। এ রাজ্যে বিজেপি তৃণমূলের গোপন বোঝাপড়া পশ্চিমবাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। পশ্চিমবাংলার যখন শিক্ষা ব্যবস্থা কলুষিত, শিক্ষা ব্যবস্থাকে নৈরাজ্যে পরিণত করেছে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। বামফ্রন্টের আমলে দুর্গোৎসব, ঈদের মতো প্রতি বছর এসএসসি হতো, টেট হতো, সরকারি শূন্য পদে নিয়োগ হতো। গ্রামের রিক্সাওয়ালার মেয়ে এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো, গ্রামের রাজমিস্ত্রির ছেলে টেট পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টার হতো। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর এসএসসি টেট বন্ধ, ফেলো করি মাখো তেল। মা মাটি মানুষের সরকার, চাকরি পেতে গেলে 15-20 লাখ টাকা দরকার। যাদের বাবার টাকা আছে তাদের চাকরি আছে তৃণমূল কংগ্রেসের আমলে। একের পর এক চুরির দায়ে নিয়োগ দুর্নীতি, এসএসসি, টেট, মামাটি মানুষ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি 21 জুলাই তার বাড়িতে ইডি রেড করলো 51 কোটি টাকা, 11 কিলো সোনা। তার সঙ্গে একটা বান্ধবী 26 বছরের। তারপর পেপারে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় কত ফ্ল্যাট, খামার বাড়ি, বাগান বাড়ি এখনো জেলের মধ্যে আছে। নিয়োগ দুর্নীতিতে লিপস এন্ড বাউন্স,
অভিষেক ব্যানার্জির কোম্পানি, তার ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে ইডি গ্রেপ্তার করলো। তারপর দীর্ঘ টালবাহানা, গলার কণ্ঠস্বর নমুনা ভাইপোর সঙ্গে অভিষেক ব্যানার্জির সঙ্গে তার কথোপকথনের কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য অনেক টালবাহানার পর বেরোলো যে হ্যাঁ কণ্ঠস্বর মিলে গেছে, কিন্তু ভাইপো আর অ্যারেস্ট হচ্ছে না। আরএসএস বলে দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বাদে ওই রেশনের চাল চুরি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে আছে, অনেক নেতা মন্ত্রী চুরির দায়ে জেলের মধ্যে আছে, কিন্তু মমতার ভাইপোকে ইডি সিবিআই গ্রেপ্তার করছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা তিনি বলছেন যে কেন অভিষেককে গ্রেপ্তার করা হচ্ছে না, কি করে এত কোটি কোটি টাকার মালিক হতে পারে, কোম্পানির আসল উৎস কি, কোনো জবাব দিতে পারেনি। তার পরও বহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন আরজিকর ইস্যুতে যে পশ্চিমবঙ্গ সরকার যে ব্যবস্থা নেবে তাতে পূর্ণ সমর্থন রয়েছে আরএসএস এর। আমাদের বুঝতে অসুবিধা নেই, তৃণমূল বিজেপি সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা হচ্ছে বিচার ব্যবস্থা তার জায়গায় থাকুক, কিন্তু এসএফআই ডিওয়াইএফআই এডুয়া এবং রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় আছে সুপ্রিম কোর্টের কথায়। জুনিয়র ডাক্তাররাও মাঠ ছেড়ে পালায়নি, এসএফআই ডিওয়াইএফআই এডুয়া মাঠ ছেড়ে পালায়নি।